আচ্ছা, নতুন ডকুমেন্ট যদি নিয়ে আমাদের কিন্তু আবার ডিজাইন করতে হবে, না হলে হিস্টোরি তো পাবো না। এটাতে করা আছে যার কারণে আমরা হিস্টোরি দেখতে পাবো, রাইট? আচ্ছা, হিস্টোরি প্যানেলের জন্য জাস্ট আপাতত এটাতে দেখাই। এখন দেখেন আমরা যদি হিস্টোরি দেখতে চাই, এখানে দেখেন হিস্টোরিটা থাকে ডিফল্টভাবে। যদি না থাকে আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে নিই, এখানে ছেড়ে দিই, আর হিস্টোরিটা নাই। যদি না থাকে আমরা উইন্ডো থেকে নিয়ে আসতে পারি সেটা। তো হিস্টোরিতে ক্লিক দিলাম, চলে আসলো, পূর্বে যেমন ছিল ওই জায়গায় আছে। তো আমরা হিস্টোরি এই প্যালেটটা আমরা কি করতে পারি, মডিফাই করতে পারি। কিভাবে? এটাতে যখন আমরা ক্লিক দেব এটা হয়ে যাবে কলাপস, আবার যখন ক্লিক দেবো এরোটাতে এটা এক্সপান্ড হয়ে যাবে, তার মানে আমরা দেখতে পাবো। তো হিস্টোরি এই প্যানেলটা কিসের জন্য? এটা হচ্ছে এক প্রকার মাল্টিপল আন্ডু যখন দিই আমরা, যে কাজটা হয় এই হিস্টোরি প্যানেলের একই কাজ। যখন আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে বারবার মানে আগের অবস্থায় ফিরে যাই, এটা হচ্ছে একই কাজ, এটা দিয়ে ওইটা করা যায়। আচ্ছা, তো আমি একটু দেখাই। এখানে দেখেন যে আমাদের অনেকগুলো লেয়ার সৃষ্টি হয়েছে, রাইট? অনেকগুলো লেয়ার। তো আমি যদি একদম প্রথম লেয়ারটাতে ক্লিক করি, দেখেন আমাদের পূর্বের একদম লেয়ারটা ওপেন করার সাথে সাথে নতুন ডকুমেন্ট ওপেন করাতে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় চলে গেছে এক ক্লিকে, রাইট? অনেকবার কি হয়ে গেল, আনডু হয়ে গেল, অনেকবার আনডু হয়ে গেল এক ক্লিকের মাধ্যমে। এরপর যদি আমি আবার ফিরে মানে আমার এই ইয়াগুলা ডিজাইনগুলো আবার ফিরে পেতে চাই, এখান দেখেন নিচে যদি আমি আরেকবার ক্লিক করি, একদম নিচের লেয়ারটাতে আবার চলে আসলো। তো আমি কত স্টেপ পিছনে যাব সেটা হচ্ছে আমার ব্যাপার। কত স্টেপ পিছনে যাব সেটা আমি দেখবো। সাপোজ এখানে আছে দেখেন ফ্রি ট্রান্সফর্ম, তার মানে আমি ফ্রি ট্রান্সফর্মের কাজ করছিলাম এই লেয়ারটাতে। এখানে প্লেস, হয়তো লোগো প্লেসের কাজ করছিলাম এখানে। আপডেট স্মার্ট অবজেক্টস, হয়তো আপডেট স্মার্ট অবজেক্টসের কাজ করছিলাম এই লেয়ারটাতে। তো আমি যদি এটাতে যাই, দেখেন এই স্টেপ পর্যন্ত আমার ডিজাইনটা এরকম ছিল। আপনারা কি বুঝতে পারতেছেন? তো আমি যদি একটু পরে যাই, এরকম ছিল, আর একটু পরে গেলে এরকম পরিবর্তন হয়েছে। তো আমি এইভাবে আপডেট করছি, একদম শেষে গেলে আমার ডিজাইনটা এই অবস্থায় আছে। তাহলে এখন তো বুঝতে পারতেছেন এটার কাজ কি। এটা জাস্ট আন্ডু দেওয়ার জন্য, অনেকবার ব্যাকে যাওয়ার জন্য, আবার ফিরে আসার জন্য। ফরওয়ার্ডে যদি যাইতে চান কন্ট্রোল শিফট কন্ট্রোল জেড, আর ব্যাকওয়ার্ডে যদি যাইতে চান স্টেপ ব্যাকওয়ার্ড, তাহলে অল্টার কন্ট্রোল জেড। এখানে কিন্তু শর্টকাটগুলো দেওয়া আছে, অথবা আপনি এখান থেকে ডিফল্টভাবে করতে পারেন চাইলে। দেখেন এখানে যদি আমি স্টেপ ব্যাকওয়ার্ডে যাই, এখানে তো অনেকবার ফরওয়ার্ডে গেছি, ফরওয়ার্ডে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই, যার কারণে এটাই নেগেটিভ আছে ফরওয়ার্ডটা। তো আমি যদি একবার ব্যাকওয়ার্ডে যাই, দেখবেন যে আমাদের ফরওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আবার ফরওয়ার্ডে যাওয়া যাচ্ছে, রাইট? তো এটা অনেকবার কন্ট্রোল, অনেকবার আন্ডু আর অনেকবার রিডু দেওয়ার সিস্টেম। বুঝতে পারছেন? তাহলে আমাদের কাজ এইটুকুই শেষ এটাতে। এখন আমরা কি করতে পারি, যদি আমরা একটা লেটার হেড ডিজাইন করতে চাই, সাপোজ, হ্যাঁ আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়েই করব লেটার হেড ডিজাইনটা। ওখানে যা শেপ ব্যবহার করব এই টুল দিয়ে করব। এই যে এই টুলটার সাথে একটু পরিচয় হন আপনারা। এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখানে কিন্তু 4টা টুল আছে, বুঝতে পারছেন? এলিপ্টিক্যাল মার্কিউ টুল আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এই দুটা টুল সাধারণত লাগে না, এগুলো শুধুমাত্র আমাদের লাইন ক্রিয়েট করার জন্য লাগে এই দুটা। তো আমাদের এই উপরে যে দুই টুল দেখতে পাচ্ছেন, প্রথম এবং দ্বিতীয়, এম দিলে কিন্তু আসে সেটা। তো আমি প্রথমটাই নিলাম, সাপোজ প্রথমটা নিয়ে আমি এখানে একটা কি করলাম, সিলেকশন তৈরি করলাম। তো আমি সিলেকশন তৈরি করলাম। এখন সিলেকশন তৈরি করার পর আমি চাইলে এটাতে কি করতে পারবো, কালার করতে পারবো। একই লেয়ারে দেখেন আমার কালার হয়ে গেল। আমি জাস্ট অল্টার ব্যাক স্পেস কি করলাম, প্রেস করলাম। বুঝতে পারছেন? এখন চাইলে আমি এই শেপটাকে কন্ট্রোল করতে পারবো। কিভাবে? তো কন্ট্রোল করার জন্য আমরা পূর্বে যেভাবে শিখেছিলাম শেপ কিভাবে কন্ট্রোল করে, আমি প্রথমে এটা ডিসিলেক্ট করব। তো ডিসিলেক্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, রাইট? কন্ট্রোল ডি যখন দিলাম, দেখেন যে আমার ওই সিলেকশনটা কিন্তু মুছে গেল, চলে গেল। বুঝতে পারছেন? এখন আমি মুভ টুলটা সিলেক্ট করলাম। এখন যখন কন্ট্রোল টি দিলাম, কি আসলো, আমাদের ওই সিলেকশনটা কিন্তু যেটা আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে কভার করছিলাম ততটুকু পর্যন্ত সিলেক্ট হচ্ছে না। ঠিক আছে, আমাদের সম্পূর্ণ লেয়ারটাই কন্ট্রোল হচ্ছে, সম্পূর্ণ লেয়ারটাই সিলেক্ট হচ্ছে, রাইট? তার মানে আমাদের নতুন কোনো শেপ এখানে তৈরি হয়নি। একই লেয়ারে জাস্ট একটা কালারের পোর্শন আসছে, একটা অংশ আসছে যেটাতে ভিন্ন একটা কালার আছে। এখন দেখেন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। যখন আপনি ডিসিলেক্ট একবার করে ফেলবেন তখন কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না, প্রথমবারে কন্ট্রোল করতে পারবেন এটা। ওকে, এরপরে যদি আমি একটা নতুন লেয়ারে করি এই কাজটা, অল্টার ব্যাক স্পেস, এখন কিন্তু আমি করতে পারবো। দেখেন, তার মানে কোনো একটা লেয়ারে যদি আপনি নিতে চান,
কোনো একটা লেয়ারে যদি আপনি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে কোনো একটা মানে পোর্শন যদি কভার করেন, সেটা কিন্তু আর মুভ করতে পারবেন না আপনি, তাহলে ভিন্ন একটা লেয়ারে নিতে হবে সেটা। তো এটা তো আমাদের মানে প্রথম থেকেই বলা আছে, কোনো একটা কাজ করতে গেলে, কোনো একটা মানে নতুন কিছু করতে গেলে আমরা লেয়ার ক্রিয়েট করব। তো এটা হচ্ছে হ্যান্ডি। কেটে দেওয়ার পরে আমি ফাইলে যাই, নিউতে যাই। যখন আমি ওপেন করলাম এটা, তখন দেখেন যে এখানে ডিফল্ট একটা সাইজ চলে আসছে। এটা কোনটা আসছে? আমি নেট থেকে যে ইমেজটা কপি করছি ওই সাইজটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন? এখন যদি আমি এটা ওকেতে প্রেস করি এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, দেখেন যে সাইজ আমি কপি করছি সেই একদম সেম সাইজটাই এখানে পেস্ট হচ্ছে, রাইট? এখানে কি প্যারাগ্রাফ করতে হচ্ছে না, হচ্ছে যতটুকু এরিয়া দরকার ছিল ততটুকু এরিয়া জুড়ে একটা ডকুমেন্ট বানিয়েছি। এটা একটা মজার ব্যাপার। আচ্ছা, এখন আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কিছু কাজ দেখাই। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এটা মূলত সিলেকশনের জন্য তো ব্যবহার হয়। আমি চাইলে কোনো একটা কালারকে, কোনো একটা পোর্শনকে কালার দিতে পারবো, চাইলে কোনো একটা ইমেজ থেকে কোনো একটা পোর্শন কেটে নিয়ে যেতে পারবো, চাইলে কোনো একটা পোর্শন থেকে কোনো এক ইমেজের কোনো একটা পোর্শন কপি করে আরেক জায়গায় পেস্ট করতে পারবো, এইসব। তো আমি দেখি প্রথমে আমার এই ইমেজ যেটা, এটা লেয়ার 1 আছে, আমি এটা রিনেম করি ইমেজ দিয়ে। আচ্ছা, এখন আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমি এইভাবে ড্র্যাগ করি, সিলেক্ট হলো, বুঝতেছেন? এখানে দেখা যাচ্ছে সিলেক্ট হলো। এখন কি হবে? এখন যদি আমি এটাকে এই অবস্থায় থাকা অবস্থায় এখানে যদি মুভ টুলে ক্লিক করি, দেখেন আমার এই অংশটা কিন্তু অটোমেটিক মুভ হয়ে যাবে, রাইট? আমি যেখানে আমার এই এরিয়াটা দরকার সেখানে আমি নিয়ে যেতে পারবো। নতুন কোনো ডকুমেন্টে যদি দরকার হয় আমি কেটে নিয়ে যেতে পারবো, সহজ কথা। এরপর আরেকটা সিস্টেম দেখেন, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তারপর রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এগেন সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করার সময় যদি আমার মনে হয় যে আমি এই ফেসটা জাস্ট সিলেক্ট করব, কি এই ফেসটা সিলেক্ট করব আমার টার্গেট, তো আমি যদি দেখি যে এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে যখন ড্র্যাগ করলাম, তো আমার মনে হলো যে এই অবস্থায় মনে হলো আমার মনে হচ্ছে আরেকটু কি ডান পাশ থেকে সিলেকশনটা তৈরি করা দরকার ছিল। এই অবস্থায় আপনি সিলেকশনটা কীভাবে নাড়বেন? এখন তো এটা নড়লে শুধু ওই এখানে দেখেন স্টার্টিং পয়েন্টটা কিন্তু ফিক্স, রাইট? আর নড়তেছে না। তো আমি যদি পুরো সিলেকশনটা এখন যদি মুভ করতে চাই, স্পেস বার হোল্ড করব। যখন হোল্ড করে দেখেন আমার সিলেকশনটা যেখানে ইচ্ছা সেখানে আমি নিয়ে যেতে পারবো, রাইট? সাপোজ আমার দরকার এই জায়গা থেকে, আমি এই জায়গায় টিক নিয়ে আবার স্কেলিং করতে পারবো, বুঝতে পারছেন? চাইলে আমি এবার সিলেক্ট করে মুভ টুল নিয়ে এই মাথাটাকে নিয়ে যেতে পারবো আমার যেখানে ইচ্ছা সেখানে, রাইট? এটা হচ্ছে ক্রপ করে নিয়ে যাওয়া সিস্টেম। আচ্ছা, এটা আমি চাইলে এই জায়গায় থাকা অবস্থায় কপি করতে পারতাম, কন্ট্রোল সি দিলে কপি হয়। তো আমি নতুন আরেকটা ডকুমেন্ট খুলি, কন্ট্রোল বি দিলে পেস্ট হয়, দেখছেন? তো আমি যেটা কপি করছিলাম সেই এরিয়া নতুন ডকুমেন্ট খোলার সময় কিন্তু একই ধরনের সাইজটা কিন্তু রয়ে গেছে, আপনি দেখছেন, খেয়াল করছেন? আমি দেখেন আরেকবার দেখাই, এটা আমি কেটে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম। সাপোজ আমি কন্ট্রোল জেড এই এরিয়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি। এখানটায় যদি কন্ট্রোল এক্স দেন কেটে চলে যাবে, ডিরেক্ট মুভ হবে, বুঝছেন? তাহলে আমি চাইলে ওটাও করতে পারি। তাহলে কন্ট্রোল জেড কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি মানে কপি, সেটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে জানেন, এটা একদম ইজি, এটা বলতেছি না। তো আমি নতুন একটা ডকুমেন্ট খুলবো, নতুন একটা ডকুমেন্ট খোলার সময় দেখেন এখানে যে ভ্যালুগুলো হোয়াইট আর হাইট আছে সেটা কিন্তু আমি কিছুক্ষণ আগে সিলেক্ট করছিলাম। এখন যদি আমি ওই অবস্থায় কোনো কিছু পরিবর্তন না করে এখানে ওকেতে প্রেস করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেখেন আমি ওখান থেকে যতটুকু এরিয়া কেটেছি ততটুকু এরিয়া জুড়ে এটা কি হলো, নতুন একটা ডকুমেন্ট ওপেন হলো এবং সেখানে পেস্ট হলো। তো আমাদের কোনো একটা ডিজাইনের কোনো একটা অংশ কাটার জন্য আমরা এই কাজটা করতে পারি। এরপরে আমরা মাঝে মধ্যে দেখতে পাবো যে আমাদের কোনো একটা ডিজাইনে হয়তো একটা দুইটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারগুলো কিন্তু এরকম হার্ডলি কেটে আনা না, ফিদার যুক্ত, মানে বোঝা যাচ্ছে যে একদম মানে যেতে 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 মিশে গেছে। এরকম যদি আমি করতে চাই, এটা কিন্তু আমরা এই টুলগুলো দিয়ে করতে পারবো। কিভাবে দেখেন, কন্ট্রোল ডি দিলাম, প্রথমে আমি নতুন একটা ডকুমেন্ট ওপেন করবো, এগুলো অফ করে দিই যাতে আমাদের ঝামেলা না লাগে। আচ্ছা, এখানে দুইটা আছে, আগেরটা হচ্ছে ওইটা আর এটা হচ্ছে নতুন ইমেজটা। নতুন একটা ডকুমেন্ট ওপেন করি, এখানে সাইজটা আমি ওয়েব দিলাম আর এখানে একটু বড় করে দিই 1600 আর 1200 এরকম একটা সাইজ দিলাম। এখন আমি এখান থেকে সাপোজ রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটাই নিলাম, নিয়ে এভাবে সিলেকশন তৈরি করলাম,
করার পরে আমি এখানে ফিদার, এখানে দেখেন এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করার পরে এখানে কিন্তু কন্ট্রোলগুলো অন্যরকম, রাইট? আচ্ছা, এই কন্ট্রোলের দিকে দেখেন এখানে 0% ফিদার আছে, বুঝতে পারছেন? তো আমি ফিদার যদি একটু বাড়িয়ে দিই, যেমন এখানে 18% দিলাম, 18 পিক্সেল যদি আমি এখানে কি দিই, ফিদার দিই, আর মুভ টুলটা যদি সিলেক্ট করি এই অবস্থায়, এখন আমি ওই ইয়াতে নিয়ে যাই। আচ্ছা, কন্ট্রোল জেড, আমার কাজটা হয়নি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আবার করি। 18 পিক্সেল আছে, 18 পিক্সেল আছে। এখন আমি কি করলাম, মুভ টুলটা সিলেক্ট করলাম, এখন নিয়ে গেলাম। এখন আমাদের পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন, হার্ডলি কেটে চলে যায়নি, কিন্তু আমরা ওখানে 18% ফিদার দিছিলাম, ওই ফিদার অনুসারী এখানে কিন্তু এটা কাটা গেছে। এরপর আমি যদি চাই যে এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা না দিয়ে যদি এলিপ্টিক্যাল টুল দিয়ে কাটি, ওকে, তো আমি এটাও একবার দেখাই, কেটে দিলাম, এখানে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের জায়গায় এখানে এলিপ্টিক্যাল মার্কিউ টুল দিলাম। মাঝে মধ্যে আমাদের এই ধরনের ইফেক্টগুলো দরকার হতে পারে, বুঝছেন? ডিজাইনে কিন্তু এরকম ইফেক্ট লাগবে। তো আমি এরকম কি করলাম, সিলেকশন তৈরি করলাম, তারপর এখানে ফিদারটা সাপোজ 30 পিক্সেল দিলাম, তারপর মুভ টুল সিলেক্ট করার পরে যদি আমি এইভাবে ধরে নিয়ে যাই ড্র্যাগ করে, দেখেন আমারটা কিন্তু হার্ডলি কেটে চলে আসে নাই, বুঝতে পারছেন? এরকম ইফেক্টগুলো কিন্তু আমরা বিভিন্ন ডিজাইনে ব্যবহার করব। ওকে, আরেকটা ব্যাপার এখানে জানার আছে, সেটা কি, সাপোজ আমার এটা একটা ডিজাইন, বুঝতে পারছেন? এই ডিজাইনটা আমার একটা ফিক্সড টার্গেটের একটা সাইজ আছে, সেই সাইজ মতো আমি কেটে দিব চতুর্দিক থেকে এক ক্লিকে। সেটা কীভাবে করব, সেটাও কিন্তু আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়েই করব। ওকে, তো এখানে একটা ব্যাপার জেনে নেন, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন লেয়ার আছে, একটা ইমেজ আছে, একটা রেক্ট্যাঙ্গেল 1 আছে, শেপ আছে, আবার শেপ 1 আছে, লোগো আছে, ইত্যাদি ইত্যাদি, রাইট? তো আমি এক ক্লিকে সম্পূর্ণ এই লেয়ারগুলোকে, প্রত্যেকটা লেয়ারকে একটা ইমেজ করে ফেলবো, একটা ক্লিক দেবো শুধু। ওকে, তো প্রথমে আমি কি করব, এখানে টপ লেয়ারটা সিলেক্ট করব, একদম উপরের লেয়ারটা সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল ই প্রেস করব। না, এটা হচ্ছে কন্ট্রোল শিফট ই। কন্ট্রোল শিফট ই যখন প্রেস করব তখন দেখেন যে আমাদের একটা ইমেজ হয়ে গেছে এখানে, তাই না? এর মানে হলো প্রত্যেকটা লেয়ার একসাথে মার্জ হয়ে গেল, একটা গ্রুপে চলে গেল, রাইট? তো এখানে শুধুমাত্র আর কোনো কন্ট্রোল, এখানে সব কিছু আছে, বাট আর আপনি এডিট করতে পারবেন না, আর এডিট করা যাবে না। এখন পর্যন্ত পারবেন না। এখন যদি কন্ট্রোল জেড দেন তাহলে আগের অবস্থায় ফিরে যাবে, বাট এরপরে যে সেভ করে আবার ওপেন করেন আর পারবেন না। ওকে, এরপরে দেখেন আমি আরেকটা সিস্টেম দেখাই, লেয়ারে যাই, ওই কাজটা কিন্তু আমরা এখান থেকে মার্জ থেকে করতে পারতাম, এই যে কন্ট্রোল ই। তো আমাদের প্রথমে যেটা নর্মাল মার্জ যেটা নর্মাল আছে, সাপোজ আমি এখান থেকে উপর থেকে ইমেজ পর্যন্ত যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার একটা ইমেজে নিয়ে যাব, মানে একটা লেয়ার হয়ে যাবে। সেটা করার জন্য প্রথমে এই ইমেজটা, তার মানে একদম নিচের লেয়ারটা অথবা প্রথম উপরের লেয়ারটা, যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে আমি শিফট ধরে এটাতে ক্লিক করব, তার মানে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট হয়ে গেল। এটা তো আগেও বলেছি, সব লেয়ার একসাথে সিলেক্ট করার জন্য। ওকে, তো আমি যদি এখন কন্ট্রোল এই দিই, দেখেন এক ক্লিকে কিন্তু আমার এগুলা প্রত্যেকটা লেয়ার নিয়ে একটা কিন্তু ইমেজ তৈরি হয়ে গেল। দেখছেন কি হয়ে গেল, একটা ইমেজ হলো। আর এটা কাজটা হলো শুধুমাত্র এই যে দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম, কন্ট্রোল অল্টার জেড, এই যে এগুলা সিলেক্ট করলে এখানে যখন লেয়ারে যাই, এখানে দেখেন মার্জ লেয়ার, এটা শর্টকাট কি কন্ট্রোল ই। তো এটাতে যদি ক্লিক দিই মার্জ হয়ে গেল, বুঝতে পারছেন? তো এখানে একটা অসুবিধা আছে, অসুবিধাটা কি, আমাদের এরকম আমাদের ডিজাইন যখন শেষ আর তো লেয়ার দরকার নেই, দেখেন আমরা চাইলে এটা বিভিন্ন জায়গায় সেভ করে দিতে পারি কিংবা আমাদের নোটা দিয়ে করতে পারি, বাট আমি চাচ্ছি সবগুলো লেয়ারও থাকবে, নতুন আরেকটা ইমেজও তৈরি করব। যদি ওটা চাই সেটা করার জন্য দেখেন কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। ওকে, টপ লেয়ারে ক্লিক করলাম, সিলেক্ট করলাম কোনটা, টপ লেয়ার। এখানে দেখেন মার্জ ভিজিবল,
এইটার শর্টকাট কি? শিফট কন্ট্রোল এবং ই। তাইলে আমি শিফট কন্ট্রোল ই একসাথে ক্লিক দেওয়ার সাথে সাথে সবগুলো একসাথে কি হয়ে গেল? মার্জ হয়ে গেল। ওকে, কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় ফিরে আসলাম। এখন যেটা দেখাবো সেটা ওইখানে শর্টকাট কিটা নাই, কন্ট্রোল অল্টার শিফট একসাথে হোল্ড করবেন, তিনটা কন্ট্রোল অল্টার শিফট। কন্ট্রোল অল্টার শিফট দেওয়ার সাথে সাথে যখন ই প্রেস করবেন তখন আপনার প্রত্যেকটা লেয়ার কিন্তু থাকবে, উপরে একটা সবগুলো লেয়ার নিয়ে একটা লেয়ার বাই ইমেজ তৈরি হবে। দেখেন আমি যদি কন্ট্রোল অল্টার শিফট ই থাকবে, হ্যাঁ ই, এটা হচ্ছে মাস্টার, যেটা হ্যাঁ উপরে একটা ইমেজ তৈরি হবে যেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। কারণ আমি যদি এখান থেকে এইগুলো অনেকগুলো লেয়ার থাকে, আমি নিচে করলে আমাদের একটা লেয়ারে যাবে, সম্পূর্ণ ইমেজটা যাবে। তো সম্পূর্ণ ইমেজটা নেওয়ার জন্য আমার হচ্ছে একটা লেয়ার দিয়ে একটা ইমেজ তৈরি করতে হবে, আর সেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ই, অল্টার থাকে কন্ট্রোল অল্টার শিফট ই। ওকে, এখন দেখেন আমি এখান থেকে এই ইমেজটা মুভ করে নিয়ে যেতে পারি। এই দেখেন একটা ইমেজ হলো মাত্র, দেখছেন একটা ইমেজ। ওকে, এখানে আরেকটা ব্যাপার জানার আছে, সেটা দেখেন। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। এখানে উপরে একটা লেয়ার আছে যেটা ইমেজ, রাইট? তো আমি যদি চাই যে সবগুলো লেয়ার একসাথে অফ করে দেব এক ক্লিকে, সেটা করার জন্য অল্টার প্রেস করে আই, যেটা ইয়ে আছে এখানে আইকন আছে, আয়ের মতো যেটা আইকন আছে ওটাতে ক্লিক দেবো। দেখবেন যে সবগুলো লেয়ার কি হয়ে গেল? অফ হয়ে গেল, শুধুমাত্র ওটা ভিজিবল আছে। এখন আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের একটা স্পেশাল একটা ব্যবহার দেখাচ্ছি, সেটা দেখেন। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল যখন সিলেক্ট করলাম, সাপোজ আমি কোনো এই ডিজাইনটা আমার একটা মকআপে ব্যবহার করব, মানে মকআপের মাধ্যমে আমি এটাকে রিপ্রেজেন্ট করব, তখন আমি কি করব? এখানে দেখেন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দেওয়ার পরে এখানে কিছু কন্ট্রোল আসতেছে, এই কন্ট্রোলগুলোর মধ্যে স্টাইলটা কিন্তু নর্মাল আছে, রাইট? তো আমি স্টাইলটা নর্মাল থেকে ফিক্সড সাইজ এটা সিলেক্ট করে দেবো। যখন ফিক্সড সাইজ সিলেক্ট করে দেবো, এখানে কিন্তু দুইটা বক্স আসবে, রাইট? বক্সগুলোতে কিন্তু ভ্যালু অলরেডি দেওয়া আছে, এরকম আপনাদের নাম দেখতে পারেন। যদি ভ্যালু দেওয়া না থাকে আপনি একটা ভ্যালু দেবেন। এর মানে কি? আপনি এখানে যত ভ্যালু দেবেন ওই এরিয়া জুড়ে একটা সিলেকশন তৈরি হবে, বুঝতে পারছেন? সাপোজ আমি এখানে আমার এই টোটাল ইমেজটার সাইজ কত? 851/315। তাহলে আমি এখানে সাপোজ 800 দিলাম হোয়াইট, আর হাইট দিলাম 300। এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি, দেখেন 851 আর 315 জায়গায় দিলাম 800 আর 300, তখন কিন্তু ওই এরিয়া জুড়ে কি হলো? সিলেকশন তৈরি হলো। বাট এখানে ফিদার থাকার কারণে আমার এটা কিন্তু হার্ডলি কর্নার সিলেক্ট হয়নি। তো কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই, এখানে ফিদারটা 0 করে দিই। এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমার সিলেকশনটা কীভাবে তৈরি হলো, বুঝতে পারছেন? এক ক্লিকে আমি শুধুমাত্র একটা রাইট ক্লিক দিলাম, মাউসের রাইট বাটন যখন ক্লিক দিই, মানে এখান থেকে কোণা থেকে ধরে আমার এই সাইজ অনুসারে একটা সিলেকশন তৈরি হবে, যেটা দিছিলাম ফিক্স সাইজ। দেখেন আমার সিলেকশনটা তৈরি হয়েছে। কন্ট্রোল জেড আমি আরেকটু এই পাশ থেকে করি, দেখেন এখন যদি আমি এটাকে মুভ করি, চলে গেল কেটে, দেখতে পাচ্ছেন? এ হচ্ছে আমাদের ডিজাইনটা করার পরে আমি কোনো মকআপে যদি ব্যবহার করতে চাই এবং ফিক্স সাইজ যদি আমি কেটে নিয়ে যেতে চাই, এভাবেই করতে হয়। যদি আমরা সিলেকশনটা এই পাশ থেকে না টেনে মাঝখান থেকে, মানে একদম মধ্যখান থেকে সিলেকশনটা তৈরি করতে চাই চতুর্দিকে, বুঝতে পারছেন? আমি চাচ্ছি এখানে আমার মাউস পয়েন্টার আছে, চতুর্দিকে কি হবে? সিলেকশন তৈরি হবে মাঝ বরাবর। সেটা করার জন্য আমি অল্টারটা শুধুমাত্র হোল্ড করব, অল্টার প্রেস করে ধরে রেখে এবার ড্র্যাগ করব, মাঝ বরাবর সিলেকশন তৈরি হচ্ছে না, বুঝতে পারছেন? কন্ট্রোল জেড দিলাম, এই মাঝ বরাবর সিলেকশন তৈরি হচ্ছে, দেখেন মাঝখান থেকে সিলেকশনটা তৈরি হচ্ছে। আর শিফট সহ যদি আপনি হোল্ড করে রাখেন, চতুর্দিকে সমান তালে বড় হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ একসাথে বড় হবে, কোনোটা দৈর্ঘ্য কমবে বা প্রস্থ বাড়বে এরকম হবে না, বুঝতে পারছেন? কন্ট্রোল জেড দিলাম, অল্টার প্রেস করলে মাঝখান থেকে বড় হচ্ছে, শিফট সহ ধরলে চতুর্দিকে সমান তালে বড় হচ্ছে, প্রপোর্শন আকারে, বুঝতে পারছেন? আচ্ছা, সাপোজ আমি এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটা সিলেকশন তৈরি করলাম। এখন আমি এটাতে কালার করতে পারবো না, অল্টার ব্যাক স্পেস দিই, কালার হয়ে গেল না, বুঝতে পারছেন? এটা হচ্ছে কালার। কোনো একটা এরিয়া মানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে আমার ইচ্ছা মতো। তো আমি সেটা করার জন্য কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এই ডিজাইনেই করব। আমি প্রথমে এখান থেকে
এগুলো সবগুলো অন করে দিলাম। আচ্ছা, এখানে যে লোগোগুলো আছে ওগুলো অফ করে দিই যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করে জাস্ট এখানে একটা সিলেকশন তৈরি করি। সিলেকশন তৈরি করার পরে আমি চাচ্ছি যে এখানে একটা কালার দিয়ে ফিল করব। তো এখানে একটা কালার আছে অরেঞ্জ কালার মেবি, আমি অল্টার ব্যাক স্পেস দিলাম। নতুন আরেকটা লেয়ারে হতে হবে অবশ্যই। অল্টার ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে এটা কালারটা কিন্তু ফিল হয়ে গেল। এখন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে কন্ট্রোল করতে পারি, রাইট? ছোটও করতে পারি, বড়ও করতে পারি। কোনটার? আগের ইমেজটা ভিজিবিলিটি অফ করে দিচ্ছি, এটা আগের ইমেজটা শুধু, কারণ এটা আমাদের দরকার নেই। আমরা যখন মার্জ করলাম, এখন কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম, এই অবস্থা আসলো। তো আমি চাইলে এখানে একটা মোবাইল নাম্বার ইউজ করতে পারি, তাই না? তো সাপোজ আমি করি, এখানে নতুন একটা লেয়ার নিয়ে একটা মোবাইল নাম্বার ইউজ করি। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এটার কালারটা ভিন্ন হবে। তো কালার চেঞ্জ করার জন্য সম্পূর্ণটা সিলেক্ট করে হোয়াইট দিব, ব্যাস হয়ে গেল, রাইট? তো আমি এটাকে মুভ করে এটার উপর বসিয়ে দেবো। এরকম মাঝে মধ্যে আমাদের শেপ তৈরি করার দরকার হতে পারে। সাপোজ এটা হচ্ছে শেপ লেয়ারটা, রাইট? তো আমি এটাকে একটু জুম করি, তাহলে আমাদের এই শেপটা কোথায় আছে? এই জায়গায়। তো আমি এইদিকে একটু মুভ করে নিয়ে আসি, অবশ্যই শিপ ধরে আনবো যাতে আমার উপরে নিচে মুভ না হয়। যদি শিপ ধরে কোনো কিছু আপনি মুভ করেন, সেটা কিন্তু ডানে আর বামে যাবে, উপরে আর নিচে যাবে না শিপ ধরলে। এই দেখেন, আমি কিন্তু উপরে নিতে চাইলেও যাচ্ছে না। যদি আমি ডানে বামে নিতে চাই, কন্ট্রোল জেড দিলাম, আমার সিলেকশনটা থাকতে হবে অবশ্যই। প্রথমে এটা সিলেক্ট করলাম, মুভ করব, এখন শিপ ধরবো। শিপ ধরে মুভ করা যাবে না, আগে মুভ করবেন তারপর শিপ ধরবেন, ওকে? এখন যদি আমি উপরে নিচে নিতে চাই, যাবে না। দেখছেন আমি উপরে নিতে যাচ্ছে না, এটা কিন্তু ডানে আর বামে যাচ্ছে শুধু। আচ্ছা, এখন আমি এই শেপটা এই পাশে কেন এনেছি? আমাদের ডিজাইনের শেপের সাথে একটু মিল রাখার জন্য। তো কিভাবে মিল রাখবো? একটু জুম করি, জুম করে দেখেন যে আমি এই কোণাটা একটু কন্ট্রোল করব, অথবা এই কোণা। তো আমি কন্ট্রোল ধরলাম, সাপোজ এইটার সাথে একটু কি করে দেবো? অ্যাঙ্গেল করে দেবো। যদি অ্যাঙ্গেল করে দিই, আমি ওকে দিলাম। এখন এই শেপটা আগের অবস্থায় নিয়ে যাব, এভাবে শেপ ধরে শিপ ধরে নিয়ে যাব। এখন দেখেন যে আমার ওই ডিজাইনের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেল। এখানে প্রথমে সিলেকশনটা তৈরি করার পরে সিলেক্টে যাবেন, সিলেক্টে যাওয়ার পরে এখানে মডিফাইয়ে যাবেন, মডিফাইয়ে যাওয়ার পরে এখানে বর্ডার আছে। যদি আমি বর্ডার দিই, এখানে কত পিক্সেল বর্ডার দেওয়া যাবে? এখানে দেখেন পিক্সেলস, এটা সাইজটা কিন্তু পিক্সেলে আসবে। তো এখানে যদি 4 দিই, 4 পিক্সেল বর্ডার আসবে। যদি 3 দিই, 3 পিক্সেল, সহজ। তাহলে আমি এখানে 2 পিক্সেল বর্ডার দিলাম। যখন 2 পিক্সেল বর্ডার দিই, দেখেন এখানে কিন্তু বর্ডার 2 পিক্সেল হয়ে গেছে অলরেডি, দেখছেন? আগে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা বর্ডার। আচ্ছা, এখন যদি আমি অল্টার ব্যাক স্পেস দিই, আমাদের ওই সিলেকশন জুড়ে কিন্তু বর্ডার কালার হয়ে গেছে। কন্ট্রোল ডি, দেখেন আমরা কি দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা? আচ্ছা, এরপরে আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই, কন্ট্রোল অল্টার জেড দিয়ে কয়েকবার স্টেপ পিছনে যাই। আচ্ছা, এরপর আমি আরেকবার সিলেকশন তৈরি করি। তো একইভাবে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে যে কথা, রেক্ট্যাঙ্গুলার হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে একই ব্যাপার, বুঝতে পারছেন? তো যে কোনো একটা দিয়ে করলেই হলো। আমি আবার করলাম রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে, এই যে এবার সিলেকশন তৈরি করলাম। এখন আমি আবার সিলেক্টে যাই, মডিফাইয়ে যাই। যদি আমি স্মুথে যাই, আমার ওই সিলেকশনটা মানে এজ বরাবর কী হবে? স্মুথ হবে। তো আমি এদিকে স্মুথের পরিমাণটা, রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই, সাপোজ 5 দিলাম, ওকে। আমি যদি এখন একটু কি করি, মুভ করি, তখন দেখবেন যে আপনার এখানে স্মুথলি মানে ওই এরিয়াটা কেটে গেছে। বাট এখন দেখতে পাচ্ছেন না হয়তো ওইটা, বুঝতে পারছেন? যখন আপনারা এখানে যে টুলগুলো আছে, লেসো টুল আছে, পলিগনাল, তারপর হচ্ছে ম্যাগনেটিক, তারপর হচ্ছে এখানে কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, এই টুলগুলো দিয়ে যখন আমরা কাজ করব, তখন ওগুলো আরও ইফেক্টিভলি বুঝতে পারবো। তখন আমি বুঝাবো সেগুলো, নো প্রবলেম। এখন ওকে, এখন আমি একইভাবে ডিসিলেক্ট করলাম, আবার মার্কিউ টুল দিয়ে আবার সিলেক্ট করলাম, সিলেক্টে যাই, মডিফাই, এক্সপান্ড। এই সিলেকশন থাকা অবস্থায় সিলেক্টে যাব, মডিফাইয়ে যাব, তারপর হচ্ছে এক্সপান্ডে যাব। এখানে 5 দেওয়া আছে, আমি যেটা মানে এর আগের বার ভ্যালুটা বসিয়েছি। যদি আমার মনে হয় যে 10 পিক্সেল আমি আরও বাইরে যাব, তাহলে আমি এখানে 10 পিক্সেল লিখে দেবো, 10 পিক্সেল। তার মানে বর্তমান সিলেকশন থেকে 10 পিক্সেল বাইরে গিয়ে আবার সিলেক্ট হবে। আমি এখানে ওকে দিলাম, দেখেন 10 পিক্সেল কিন্তু বাইরে চলে গেছে অলরেডি, রাইট? তো এটাও গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসি। আচ্ছা, আমি আরেকবার এবার সিলেক্ট করবো, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে। সাপোজ সিলেকশন তৈরি করলাম, শিপ ধরে করলাম যাতে প্রপোর্শন আকারে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, সিলেকশন এখন তৈরি হলো। এখন আমি এগেইন সিলেক্টে যাব, মডিফাইয়ে যাব, কন্ট্রাক্টে যাব। কন্ট্রাক্টে যখন যাব, এই কন্ট্রাক্টের সিস্টেমটা কি? আমার বর্তমান যে সিলেকশন আছে, মানে এখন আমি মার্কিউ টুল দিয়ে যে সিলেকশনটা তৈরি করছি, আমার মনে হচ্ছে যে আমার সিলেকশনটা আরেকটু ভিতরে ভালো লাগছে, ওটা এক্সট্রাটা বাইরে, কন্ট্রাক্টটা ভিতরে। যদি আমি চাই যে এখানে 5% মানে
5 পিক্সেল কিংবা 10 পিক্সেল কিংবা 20 পিক্সেল ভিতরে আসবো, তখন আমি বেরোটা এখানে বসিয়ে জাস্ট ওকেতে প্রেস করব। ওকে, এখন যদি আমি 20 পিক্সেল এখানে বসিয়ে যদি আমি ওকেতে প্রেস করি, দেখেন আমার 20 পিক্সেল কিন্তু ভিতরের দিকে সিলেক্ট মানে এসে সিলেক্ট হলো, রাইট? আচ্ছা, এটাও গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই। আবার সিলেকশন তৈরি করি একইভাবে, সিলেক্ট, মডিফাই, ফিদার। ফিদারটা আমরা কিন্তু এখানেও করতে পারতাম, রাইট? এটা আবার এখানে সিলেক্টের মধ্যেও আছে। তো আমরা চাইলে কোনো একটা সিলেকশন তৈরি করছি, এই সিলেকশনটা হার্ড দিয়ে কেটে নিয়ে যাবো না, জাস্ট আমার এজগুলো একটা স্মুথ হবে। সেটা করার জন্য আমার এখানে যত পার্সেন্ট স্মুথ হবে তত পিক্সেল আমি এখানে বসিয়েছি, বুঝতে পারছেন? যত বেশি দেব তত বেশি স্মুথ হবে, এই হচ্ছে সিস্টেম। সাপোজ আমি যদি এখানে 10 দিই, দেখেন আমার সিলেকশনটা কিভাবে যাচ্ছে, মানে স্মুথ হয়ে যাচ্ছে, হার্ডলি যাচ্ছে না, বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু আমাদের গেল। রিজিউম দিয়ে দেখাই, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করলাম। আচ্ছা, আমি যে কোনো একটা কিছু দিয়ে সিলেক্ট করলাম। সাপোজ আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে কি করলাম, সিলেকশন তৈরি করব। আমি যখন এইভাবে সিলেকশন তৈরি করি, এই যে সিলেকশন তৈরি হলো, ঠিক আছে? এখন যদি আমি ইনভার্স সিলেকশন, আচ্ছা এরকম সিলেকশন তৈরি হয়। আচ্ছা, আমি আরেকবার করি, ওয়েট। এখন আমার সিলেকশন তৈরি হয়েছে এই এরিয়া জুড়ে, রাইট? মানে ভিতরেরটা সিলেক্ট। এখন আমি চাচ্ছি আমার বাইরের পোর্শনটা সিলেক্ট করব, এই অবস্থায় আমি সিলেকশনটা উঠিয়ে দেব। সেটা করার জন্য সিলেক্টে যাব, ইনভার্স। ইনভার্স যখন দেই, দেখেন যে আমার বাইরের পোর্শনটা সিলেক্ট হয়ে গেল, রাইট? এখন যদি আমি কেটে দিই, এখন কি করবে? এটা থেকে যাবে বাইরের পোর্শনটা ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট বাটনে প্রেস করতেছি, কি হলো? বাইরের পোর্শনটা সিলেক্ট হয়ে ডিলিট হয়ে গেল। ওকে, এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসি। এটা আমরা স্টাইলের শর্টকাট দিয়েও করতে পারি। ওকে, এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল শিফট আই যদি দিই, একই অবস্থা, সম্পূর্ণ সিলেকশনটা উল্টে যাবে। এটা আপনি যখন যেটাই সিলেক্ট করেন না কেন, কন্ট্রোল শিফট আই যখন দিবেন, আপনার সিলেকশনটা সম্পূর্ণ উল্টে যাবে, মানে ইনভার্স হয়ে যাবে। বাইরেরটা সিলেক্ট হয়ে যাবে, ভিতরে সিলেক্ট থাকা অবস্থায় যদি কন্ট্রোল শিফট আই দেন, বাইরেরটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সাপোজ ডে 5 এর ইমেজেস এ দেখেন, আমি যখন ওপেন করি, দেখেন এখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই, শুধুমাত্র ওই লুকটাই আছে। এখন চাইলে আমি এটা আমার ডিজাইন ইম্পোর্ট করতে পারি। তো আমি আমার ডিজাইনে চলে যাই। সাপোজ এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমি যদি এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিই, কোনো প্রবলেম হবে না। জাস্ট এইভাবে দৌড়ে এখানে নিয়ে কি করে দিলাম, ছেড়ে দিলাম। তাহলে এটা সুন্দর আরেকটা কিন্তু আমাদের মানে ডিজাইন হলো। নিচে যেটা আছে ওটা তো তেমন বোঝা যাচ্ছে না, রাইট? চাইলে আমরা এরকম করতে পারি। আর যদি লোগোটা উপরে দিতে চাই, তাহলে লোগোটা আমি মুভ করে শুধুমাত্র উপরে নিয়ে যাব। আমার লোগোটা কোথায় আছে দেখতে হবে একটু। আচ্ছা, এটা ইমেজ আছে, তো আমি ইমেজটা অফ করে দিই। আমার যে লেয়ারগুলো আছে ওগুলো নিয়ে আসি। তো এখানে ইমেজ, আমাদের লোগো কিন্তু একটা দরকার নেই। কোনটা দরকার নেই? এটা না, এর নিচে যেটা ছিল এটা তো এটা লোগো, এই লোগোটা দরকার নেই। সাপোজ আমার ডিজাইনটা এরকম। এখন দেখেন আমার ডিজাইনটা কত ভালো লাগতেছে। এরপরে যদি চাই যে আমাদের এই শেপটার ওপাসিটিটা আমি আরেকটু বাড়াবো, যদি আরেকটু বাড়াই আরেকটু হার্ড হয়ে যাবে। দেখেন পিছনে মানে কিছু ইমেজের আছে মনে হচ্ছে, বাট নাই, এরকম একটা রাইট? উপরেরটা কিন্তু একদম ফোকাস, আপনি ডিজাইনের জন্য ডিজাইন ব্যবহার করতে পারেন, রাইট? তো পিএনজি কিভাবে আনবেন, কিভাবে ইনপুট করবেন সেটাও দেখালাম। এরপরে যদি আমি এটা কোনো একটা ব্ল্যাঙ্ক পেজে খুলি, সাপোজ আচ্ছা এখানে আমাদের একটা ইমেজ আছে, দেখি আমরা, মেবি এটা। এই ব্রাশ সাইজের ব্যাপারটা একটু দেখেন। এখন দেখেন আমি এখান থেকে এই লোগোটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে ব্ল্যাঙ্ক পেজে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন এরকম আসলো। আচ্ছা, এখন চাচ্ছি আমি এটাকে কি করব, রিমুভ করব। এটাকে কি করব, রিমুভ করব। শুধুমাত্র এই আইকনটা থাকবে, লেখাগুলো রিমুভ করব। তো লেখাগুলো রিমুভ করার জন্য আমরা বিভিন্নভাবে করতে পারি।
চাইলে আমি সিলেকশন দিয়ে একটা সিলেক্ট করে কি করতে পারি, গ্রেড বাটন প্রেস করে রেখে দিতে বলি আপনি। আর যদি চাইলে আমি এটাকে ইরেজ করতে পারি, এই যে ইরেজার টুলের ব্যবহারটা আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখেন। এখানে ইরেজার টুল আছে, এই যে গ্রেডিয়েন্টের পাশেরটা, এই যে গ্রেডিয়েন্টের পাশের যেটা, এটা হচ্ছে ইরেজার টুল, রাইট? তো আমি ইরেজার টুলটা সিলেক্ট করলাম। এখন ইরেজার টুলটা সিলেক্ট করার পরে আমার কি হলো, এখানে ক্লিক করা যাচ্ছে না এখন, কারণ এটা স্মার্ট অবজেক্ট, রাইট? তো আমি এটাকে রাস্টারাইজ করে নিতে পারি। আদারওয়াইজ এখানে স্মার্ট অবজেক্টে যদি এই আইকনে ক্লিক করেন এরকম একটা কি আসবে, উইন্ডো আসবে, আবার ক্লিক দিলাম চলে গেল। এখন আরেকটা উইন্ডোতে গিয়ে এটা কি হলো, ওপেন হলো। এখন যদি আমি আমার যে ব্রাশের সাইজ আছে এটা অনেক বড় না, আমি এই বড় ব্রাশটা দিয়ে কি ছোট করতে পারবো? পারবো না। এখন আমার কি দরকার, ওই ব্রাশের সাইজটা ছোট করা দরকার। তো ছোট করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। যদি স্টার্টিং দিয়ে ছোট হইতে থাকবে, যদি এন্ডিং দিয়ে বড় হইতে থাকবে। হোল্ড করলে ছোট, আর এটা পাশেরটা হোল্ড করলে বড় হতে থাকবে। তো আমার যতটুকু দরকার আমি ততটুকুই রাখবো। সাপোজ আমার সিলেকশনটা দরকার এইটুকুই, আমি এইটুকু রেখে জাস্ট এবার ড্র্যাগ করবো। কি হলো, আমার ব্রাশের সাইজটা আমি ছোট করতে পারলাম, রাইট? এটা হচ্ছে আপনার ব্রাশের সাইজ, কিংবা এখানে তো ইরেজার টুলের ব্রাশের সাইজ। আর যখন ব্রাশ এমনি ব্যবহার করবেন তখনও তো আপনার ব্রাশ করার জন্য বিভিন্ন ব্রাশের সাইজ ছোট বড় করতে হইতে পারে, তখন আপনি থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে ছোট করবেন আর এন্ডিং দিলে বড় হবে। দ্যাটস অল। ইমেজটা নিয়ে আসার পরে ফোরগ্রাউন্ডে একটা কালার কপি করব, মানে রাখবো। তাহলে আমি ফোরগ্রাউন্ডে কি করব, ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমি যদি এখানে আনিয়া মাউস পয়েন্টার এখানে আনি, আমার আই ড্রপার টুলটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, রাইট? এখানে ক্লিক দিলাম, দেখেন যে আমার ওই কালারটা সিলেক্ট হয়ে গেল। আমি এখন ওকে দিলাম, হয়ে গেল, রাইট? এখন আমি ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডে আমি নিচের কালারটা কি করব, আনিয়া জাস্ট আই ড্রপার দিয়ে ক্লিক দেব। এখন দেখেন আমি যদি এই ইমেজটা ডিলিটও করে দিই, আমার ওই দুইটা কালার কিন্তু রয়ে গেছে, রাইট? এখন চাইলে আমি এই দুইটা কালার দিয়ে আমি ডিজাইনটা করতে পারি। আর এটা হচ্ছে নেট থেকে কিংবা কোনো একটা ইমেজ থেকে কালার মানে নিয়ে ব্যবহার করা নিজেদের ডিজাইনে। তো এখন তো করতে পারবেন, তাই না? যদি আপনাদের কালার সিলেকশন ভালো না থাকে তখন আপনারা নেটের যে দুই কালারের ডিজাইনগুলো আছে, লোগো আছে, বিজনেস কার্ড আছে, ওই কালারগুলো ওই ডিজাইনটা নিয়ে আসবেন, তারপর একটা ব্যাকগ্রাউন্ডে একটা ফোরগ্রাউন্ডে নিয়ে আসবেন, নিয়ে রেখে যখন যেটা দরকার আপনার সেটাও অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সিস্টেমটা আপনারা অলরেডি জানেন। সাপোজ আমি একটা শেপ নিব, ওই শেপের মধ্যে আমি কি করব, সাপোজ এই শেপটা আমি নিলাম এখানে, তাহলে আমার এই শেপটা দিয়ে শেপটাতে আমি এই কালারটা সিলেক্ট করব। কোন কালারটা? এই কালারটা। দেখেন এখন তাহলে আমি বাইরের কালারটা আমার ডিজাইনে ব্যবহার করতে পারিনি, তো আমি চাইলে ফোরগ্রাউন্ডটা পারতাম না এরকম। তাহলে বাইরের কালার আমরা নিয়ে এসে আমাদের ডিজাইনে কীভাবে ব্যবহার করবো সেটা আমরা এখন দেখলাম। ওকে।